আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ধানমন্ডির ৩২ নম্বর ও আশপাশের এলাকা ছাত্র জনতার দখলে, বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে কোনো কর্মসূচি করতে পারেনি আওয়ামী লীগ। শেখ হাসিনা সহ ১০ জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের তদন্ত শুরু, আগামী সপ্তাহে ঢাকায় আসছে জাতিসংঘের বিশেষ টিম। রাজধানীতে আত্মগোপনে থাকা সাবেক ডেপুটি স্পিকার টুকু, প্রতিমন্ত্রী পলক ও ছাত্রলীগ নেতা সৈকত গ্রেপ্তার, ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। ২৭ দিন পর স্বাভাবিক হলো সারা দেশের রেল চলাচল, আন্তনগর ট্রেন চালু, বন্ধ থাকায় শত কোটি টাকার ক্ষতি। এবং বাংলাদেশের চলমান পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে আশা নরেন্দ্র মোদীর। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। ১৫ আগস্টে এবার ধানমন্ডির ৩২ নম্বরে ছিল না চিরচেনা দৃশ্য। যেতে পারেননি আওয়ামী লীগ নেতাকর্মীরা। বৈষম্য বিরোধী আন্দোলনের ডাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওই বাড়ি সংলগ্ন সড়ক ও আশপাশের এলাকার দখল নেয় ছাত্র জনতা। ভোর থেকেই ওই এলাকামুখী বিভিন্ন সড়ক ও গলিতে পাহারা বসান তারা। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৫ আগস্ট ঘিরে পাল্টাপাল্টি কর্মসূচির ডাকে রাজধানীতে নানা উদ্বেগ ছিল কয়েকদিন ধরেই, কিন্তু তেমন কিছুই হয়নি। ১.৫ দশকেরও বেশি সময় এই দিনে ধানমন্ডি ৩২-এ হতো জাতীয় শোক দিবস। রাষ্ট্রীয় ও দলীয় কর্মসূচি হতো হাজারো নেতাকর্মীর ভিড়ে। পরিবর্তিত পরিস্থিতিতে ঐতিহাসিক সেই বাড়ি ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শোক জানাতে যেতে পারেনি আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রজ্ঞাপন দিয়ে আগেই বাতিল করা হয়েছে শোক দিবসের সরকারি ছুটি। ছিল না কোনো আনুষ্ঠানিকতা আর নিরাপত্তার বাড়াবাড়িও। সরকারের ভুল সিদ্ধান্তের জন্য এতটুকু হয়েছে, নাহলে হতো না। হাসিনার ভুল সিদ্ধান্তের জন্য আর কাদেরের সিদ্ধান্তের জন্য। গুলি করলে তো সবকিছু সলিউশন হয়ে যায় না। ধরেন সাপোজ আপনার একটা মানুষের উপর রাগ আছে, ক্ষোভ আছে, আপনি যদি তাকে মেরে ফেলেন, হয়তো সে মানুষটা মারা গেল, কিন্তু ওই মারলে কি সবকিছু সমাধান হয়? গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই আত্মগোপনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সজীব অজের জয় বিদেশ থেকে ভিডিও বার্তায় ১৫ আগস্ট সফল করতে বললেও তাতে সাড়া মেলেনি। যারা স্বৈর শাসককে আমরা আন্দোলনের মাধ্যমে পতন করেছি, কিন্তু তাদের দোসররা, তাদের দালাল্লা এখনো পুরোপুরিভাবে এই দেশ থেকে নির্মূল হয় না। একদম ইউনিয়ন থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত নিজেদের লোকদেরকে দিয়ে তারা একদম তাদের অফিস ভরাট করে রেখেছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে লাগামহীন দুর্নীতিপাত, বাংলাদেশের মানুষ ভোটাধিকার দিতে পারেনি। তার এই বহিঃপ্রকাশ হিসেবে ১৬ বছর ১৭ বছর বাংলার মানুষ অনেক কষ্ট করেছে। পরিস্থিতি যাতে কোনো অবস্থায় আর অস্থিতিশীল না হয় সেজন্য ভোর থেকেই ধানমন্ডি ৩২, শুক্রাবাদ, কলাবাগান, পান্থপথ, ২৭ নম্বর সহ আশপাশের এলাকায় অবস্থান নেন ছাত্র জনতা। আমার ছোট ১০ বছরের বাচ্চা আছে, আমি তাকে বাসায় রেখে চলে আসছি। সে আসার সময় বলতেছে কেন যাচ্ছে, আমি বাবা তোমার মতো ভাই বোন সবাই তো মারা গেছে। আচ্ছা ঠিক আছে যাও তুমি। যে ছাত্রদেরকে হত্যা করেছে, যে মায়ের বুক খালি করেছে, তাদের হাহাকার এখনো যায়নি, তাদের সঠিক বিচার এখনো পায়নি, যার কারণে আমরা এখনো রাজপথে। সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও ছিলেন সতর্ক অবস্থানে। এসব পথে চলাচল করা গাড়ি ও ব্যক্তির পরিচয়পত্র তল্লাশি করা হয়। সন্দেহভাজন কয়েকজনকে তুলে দেয়া হয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। ১.৫ দশকেরও বেশি সময় ক্ষমতায় থেকে প্রশ্নবিদ্ধ নির্বাচন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একের পর এক গুলি চালানোর মতো ভুল সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনা নিজেই পরিস্থিতিকে অনেক বেশি বেগতিক করে ফেলেছেন, যার খেসারত দিতে হচ্ছে এভাবেই। আজ দেশ ছেড়েছেন এবং পরিস্থিতি এতটাই নাজুক যে অনেকেই মনে করছেন এর জন্য বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাই দায়ী। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, ধানমন্ডিতে এখন আছেন আমাদের সহকর্মী মিজান শাহজাহান। চলে যাচ্ছি তার কাছে। মিজান, ওই এলাকার এখনকার পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন? শান্তা, আপনাকে ধন্যবাদ। আমি ধানমন্ডি ৩২ পর সড়কের সামনে দাঁড়িয়ে রয়েছি।
কালকে রাত থেকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা এবং স্থানীয় লোকজন যে পাহারা বসিয়েছিল সেই পাহারা কিন্তু এখনও রয়েছে। তবে তারা একটি বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি যেটি হচ্ছে ভালো দিক, সেটি হলো যে এখানে পাহারা বসালেও সড়ক কিন্তু বন্ধ হয়নি। আমরা বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে নগরে যাতে স্বাভাবিক যানবাহন চলাচল থাকে সেজন্য যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার তার সবকটি তারা নিয়েছেন। অর্থাৎ তারা যেরকম হাতে লাঠি নিয়ে পাইপ নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন, একই সঙ্গে তারা এটিও খেয়াল রাখছেন যাতে ট্রাফিক ব্যবস্থা ভেঙে না পড়ে, কোথাও যেন যানজটের সৃষ্টি না হয়, সেজন্য তারা ট্রাফিক ব্যবস্থাকে স্বাভাবিক রাখার জন্য অন্য দিনের মতোই ট্রাফিক পুলিশের সাথে কিন্তু তারা কাজ করছেন। আর একটি বিষয় হলো যে আমাদের রিপোর্টে যেটি বলা হয়েছে যে তারা সন্দেহভাজন যে সমস্ত যানবাহন চলাচল করছে সেগুলোকে তারা তল্লাশি করছেন এবং 32 নম্বরের যে সড়কটি রয়েছে অর্থাৎ যেটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি, সেই সড়কটিতে তারা কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না। তবে মিরপুর সড়ক এবং সাত মসজিদ রোডের যে সড়ক রয়েছে সেদিকে যে সমস্ত যানবাহন আসা বা যাওয়া করছে সেগুলোর ক্ষেত্রে তারা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন না। আরেকটি বিষয় হলো যে এখানে যে সমস্ত সাধারণ লোকজন যানবাহনে অথবা হেঁটে চলাচল করছেন তাদের মধ্যে যাদের সন্দেহ হচ্ছে তাদেরকে কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যুক্ত শিক্ষার্থীরা তাদেরকে তল্লাশি করছেন। এর মধ্যে তারা তাদের মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সহ তাদের ফেসবুকের ওয়াল সব কিছু তারা তল্লাশি করছেন। এর মধ্যে যাদেরকে তাদের কাছে সন্দেহভাজন মনে হচ্ছে তাদেরকে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিচ্ছেন। আমরা যতটুকু জানি যে ধানমন্ডি থানায় দুপুর 1টা পর্যন্ত 10 জনকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে এবং বেশ কয়েকজনকে এখানে ঘনতুলাই দিতেও দেখা গেছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি শান্তা, যে 32 নম্বরে 15ই আগস্ট যেহেতু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের উপস্থিত সব সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়, সেজন্য এখানে প্রতি বছরই যে শ্রদ্ধা নিবেদনের যে পর্ব থাকে সেরকম এখানে কাউকে দেখা যায় নাই। একই চিত্র আমরা জানতে পেরেছি যে শেখ মুজিবুর রহমান ছাড়া তার পরিবারের অপর সদস্যদের বনানী কবরস্থানে সমাহিত করা হয়েছে, সেখানেও আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যেরকম অন্যদিন যেতেন আজকে যাননি বলে আমরা জানতে পেরেছি। শান্তা, এই হচ্ছে ধানমন্ডিতে আমার কাছে সবশেষ খবর। শান্তা। মিজান, আপনাকে ধন্যবাদ। কেউ প্রতি বিপ্লবের চেষ্টা করলে তার অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান না নিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্ক করে দেন অন্যতম দুই সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। তারা বলেন, ভারতের প্রধানমন্ত্রীর কাছে নির্বাচনের দাবি জানিয়ে দেশের সার্বভৌমত্বকে প্রশ্নের মুখোমুখি করেছে আওয়ামী লীগ। সারা দেশে সর্বাত্মক কর্মসূচির অংশ হিসেবে শাহবাগের প্রতিবাদী অবস্থান থেকে এসব কথা বলেন তারা। শারফুল আলমের রিপোর্ট। পূর্ব ঘোষণা অনুযায়ী সারা দেশে পালিত হচ্ছে সর্বাত্মক অবস্থান কর্মসূচি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শাহবাগে এই প্রতিবাদ কর্মসূচি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তারা বলেন, স্বৈরাচার সরকার গত 15 বছর ধরে নিজেদের ইচ্ছামতো প্রতিহিংসার রাজনীতি করেছে। তাদের দোসররা এখনো দেশে বিদেশে নানা ধরনের গুজব অপপ্রচার চালাচ্ছে। এসব গুজব প্রতিহত করছে বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীরা। ছাত্র জনতার এই বিপ্লবের বিরুদ্ধে প্রতি বিপ্লব করার চেষ্টা পর্যন্ত আমরা দেখি। আমরা বলে দিচ্ছি, 5ই আগস্ট দেখেছেন, এরপরে যা দেখবেন তা দেখার জন্য ছাত্র জনতার পক্ষ থেকে যা হবে তা দেখার জন্য আপনাদের অস্তিত্ব থাকবে না। সমন্বয়করা বলছেন, প্রতিবেশী দেশের উপর নির্ভর করে তারা জাতীয় 3টি নির্বাচন করেছে। আবারও একই কায়দায় নির্বাচনে যেতে ভারতের কাছে আবদার করছে, যা দেশের সার্বভৌমত্ব বিরোধী। বাংলাদেশের নির্বাচন নিয়ে যখন মানুষের কাছে সেখানে আবেদন না করে মোদির কাছে যেখানে আবেদন করে সেখানে আমাদের সার্বভৌমত্বটি প্রশ্নবিদ্ধ হয়। সুতরাং আমরা স্পষ্ট করে দিতে চাই, এই যে ইউএসএ তে বসে আপনি দেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আপনার কোনো ধরনের অধিকার নাই। আপনাদের নৌকা অনেক আগে ফুটা হয়ে গিয়েছে, আপনাদের বইটা দিয়ে নৌকার পাটাতন আপনাদের নাই। সুতরাং বইটা খুঁজে লাভ নাই, মুদির বইটা দিয়ে বাংলাদেশের নৌকা চালাবেন এই আশা আপনারা আর করেন না। ভবিষ্যতে নির্বাচনে আওয়ামী লীগ আসতে চাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান কি হবে সে বিষয়ে সমন্বয়করা বলেন, দেশের জনগণই সেই সিদ্ধান্ত নিবে। মানুষ খুন করে ফ্যাসিস্ট সরকারের কোনো কর্মী বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত হওয়ার সুযোগ নেই বলেও জানান তারা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ইতিমধ্যে সংস্থার উপপরিচালক আতাউর রহমানকে তদন্ত কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয়েছে।
সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী গাজী MH তামিম। তিনি জানান, প্রাথমিকভাবে ঘটনার সময়কালীন পত্রিকাগুলো সংগ্রহ করা হয়েছে। তদন্ত শেষে প্রতিবেদন দাখিলের পর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের মাধ্যমে তা ট্রাইব্যুনালে দাখিল করা হবে। এছাড়া তদন্ত সংস্থা চাইলে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবে। এর আগে বুধবার সকালে তদন্ত সংস্থায় এই অভিযোগ দায়ের করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত নেতাকর্মী এবং এই আন্দোলনকে সমর্থন করে এমন যে সমস্ত সাধারণ মানুষ এই হত্যাকাণ্ডে নিহত হয়েছে তাদেরকে গণহত্যা হিসাবে আমি তদন্ত করার জন্য আবেদন জানিয়েছি। তদন্ত সংস্থা এই অভিযোগটিকে একটি মামলা হিসাবে রেকর্ড করেছে। এই মামলাটি রেকর্ড হওয়ার পরে একজন তদন্ত কর্মকর্তা নিযুক্ত হয়েছে। তদন্ত কর্মকর্তা এই মামলার দায়িত্বভার গ্রহণ করেই তদন্ত কার্যক্রম শুরু করে দিয়েছে। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে আগামী সপ্তাহে ঢাকায় আসছে জাতিসংঘের প্রতিনিধি দল। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানান জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। তিনি জানান, নিজস্ব অর্থায়ন ও তত্ত্বাবধানে হত্যাকাণ্ডের ঘটনার স্বাধীন তদন্ত করবে জাতিসংঘ। এদিকে পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক শেষে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি জানান, রূপপুর পারমাণবিক প্রকল্প বাস্তবায়নে কিছুটা দেরি হলেও কার্যক্রম অব্যাহত রাখতে কোনো সমস্যা হবে না। ছাত্র জনতার আন্দোলনের সময়ে বাসায় থাকা অবস্থায় নিহত নারী শিশুর পরিবারকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না এবং এ সময়ে সংঘটিত হত্যার ঘটনায় কেন আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এ বিষয়ে আদেশ 5 সেপ্টেম্বর। আইনজীবী তৈমুর আলম খন্দকারের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এই রুল জারি করে। অ্যাটর্নি জেনারেল ক্ষতিপূরণের বিষয়ে শুনানির জন্য সময় চাইলে আদালত 5 সেপ্টেম্বর পরবর্তী তারিখ ঠিক করে দেন। এছাড়া আরেক আইনজীবী তানভীর আহমেদের করা অন্য একটি রিট আবেদনের প্রেক্ষিতে ছাত্র জনতার হত্যার সাথে জড়িত সকলকেই বিচারের আওতায় আনতে সরকারকে কেন নির্দেশ দেওয়া হবে না জানতে রুল জারি করেছে আদালত। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান দ্বৈত বেঞ্চ এই দুটি রুল জারি করে। এই 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যেসব হত্যাকাণ্ডগুলো কোর্ট দয়া করে রুল ইস্যু করছে এবং এডিন্ট্রিম যে আমরা আমাদের ছিল ওইটাও রুল ইস্যু হয়েছে যে 1 কোটি টাকা অ্যাটলিস্ট ন্যূনতম হলো আমাদের এডিন্ট্রিম যে অর্ডার যে শুনানি না হওয়া পর্যন্ত 50 লক্ষ টাকা করে প্রতি ভিক্টিমকে দেওয়ার জন্য সেই ব্যাপারে অ্যাটর্নি জেনারেল সাহেব এসে একটা সময় নিছেন। দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিএমপির এক বার্তায় রাতে এ খবর জানানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে খিলক্ষেত থানা পুলিশ নিকুঞ্জ আবাসিক এলাকায় পালিয়ে থাকা অবস্থায় এই 3 জনকে গ্রেপ্তার করে বলে জানানো হয়েছে। আজ তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আদালতের মাধ্যমেই তাদের 10 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ছাত্র জনতা ও বিএনপি নেতা কর্মী সহ প্রতিটি হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা সহ দায়ীদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আন্দোলন চলাকালে পল্টনে পুলিশের গুলিতে নিহত এক রিকশা চালকের পরিবারকে আর্থিক অনুদান দেওয়ার পর তিনি এই দাবি জানান। এদিকে শেখ হাসিনার বিচারের দাবিতে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বায়তুল মুকাররম ও বঙ্গবন্ধু এভিনিউতে বিক্ষোভ মিছিল করে মহানগর দক্ষিণ বিএনপি। অন্যদিকে একই দাবিতে সাইফুল আলম নীরবের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা। এবং প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হবে এবং শেখ হাসিনার মতো বিচার নয়। দেশের যে প্রচলিত আইন, সে আইনই হচ্ছে যথেষ্ট। সেই সমস্ত ক্রিমিনাল অপরাধী যারা রাষ্ট্রকে কবজায় নিয়ে জনগণকে নির্বিচারে হত্যা করেছে এবং সর্বশেষ এই গণ আন্দোলনে
মাসুম শিশু কিশোর বাচ্চাদের বুকের রক্ত যারা পান করেছে তাদেরকে তাদের বিচার বাংলাদেশেই হবে। ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ করেছেন ওয়াসার কর্মকর্তা কর্মচারীরা। দুপুরে কারওয়ান বাজারে ওয়াসা ভবনের গেটে অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। অনিয়ম দুর্নীতির অভিযোগ থাকলেও ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আস্থাভাজন হওয়ায় উল্টো পদোন্নতি পান তাকসিম এ খান। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ঢাকা ওয়াসার কর্মরত মাস্টার রোল কর্মকর্তা কর্মচারীদের বৈষম্য দূর করার আহ্বান জানানো হয়। যিনি তত্ত্বাবধায়ক আছেন ওনার প্রতি আমাদের পক্ষ থেকে, আমাদের আউটসোর্স পরিবারের পক্ষ থেকে আমরা করজোরে মানে কান্না সুরে বলবো, আমাদের প্রতি আপনারা নজর দিন। উনি পলাতক, এখন আমরাই চাচ্ছি যে ওনাকে নিয়ে এসে আইনের আওতায় নিয়ে এসে ওনার শাস্তি দেওয়ার ব্যবস্থা। মাস্টারুল কর্মচারী যারা আছে তারা আজকে 17-18 বছর ধরে তারা নিপীড়িত, তাদেরকে যে বেতন এবং দিচ্ছে এটা বর্তমান সময়ে এই বেতন দিয়ে চলাটা খুবই দুষ্কর। 27 দিন পর স্বাভাবিক হলো সারা দেশের ট্রেন চলাচল। চালু হলো আন্তনগর ট্রেন, এতে স্বস্তিতে যাত্রীরা। রেল বিভাগ জানায়, তখনকার মন্ত্রীর নির্দেশে এত দীর্ঘ সময় বন্ধ ছিল ট্রেন। এতে শুধু টিকিট বিক্রিতেই ক্ষতি হয়েছে শত কোটি টাকা। এখন রেলকে ঢেলে সাজানোর পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ। মাহবুব কবির চপলের রিপোর্ট। সচল হলো সারা দেশের রেল নেটওয়ার্ক, চালু হলো ট্রেন। যাত্রীদের উপস্থিতিতে প্রাণচঞ্চল কমলাপুর স্টেশন। জানা গেছে, ছাত্র আন্দোলনে ঢাকায় মানুষের জমায়েত বন্ধে ও যাত্রীদের নিরাপত্তায় ট্রেন বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন তখনকার রেলমন্ত্রী। সরকারের যাত্রা বন্ধ হবার পর আবার শুরু হলো ট্রেন যাত্রা। সারা দেশে 300-র মতো ট্রেন চলাচল করে। প্রতিদিন যাত্রী পরিবহন হয় 2.5 লাখ। দৈনিক টিকিট বিক্রি হয় 4 কোটি টাকার। 27 দিনে প্রায় 100 কোটি টাকার ক্ষতি হয়েছে। তারপরও ট্রেন চলাচল শুরু হয় স্বস্তিতে যাত্রীরা। ট্রেনটা আমাদের জন্য খুব জরুরি ছিল। রোডের যে জ্যামের অবস্থা সেখান থেকে বাঁচার জন্য হলেও আমাদের ট্রেনটা খুব স্বস্তি নিয়ে আসছে। ট্রেনটা চালু হওয়ার পরে আপনার জনগণ অনেক খুশি হয়েছে এবং শান্তি মতে দেশের বাড়িতে যাইতেছে, অফিস আদালত করতে পারতেছে। ট্রেনে চললে একটা সুবিধা আছে, যানজট কম থাকে, সহজে যাওয়া যায়, আর তারপরে ভাড়াটা একটু কম লাগে। কমলাপুর স্টেশন থেকে যাতায়াত করছে 126টি ট্রেন। ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ থাকবে পারাবত, সিরাজগঞ্জ, জামালপুর ও বুড়িমারি এক্সপ্রেস। দুর্নীতির রাশ টেনে ধরে যাত্রীর সেবা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা জানান রেলের মহাপরিচালক। যেহেতু এখন বৈষম্য নিয়েই কথা, আমরাও চাই যে অন্তত আমাদের সব ক্ষেত্রে আমাদের যারা কর্মচারী যারা আছে, রেলে কাজ করতেছে, কর্মকর্তা যারা আছে বা যে পর্যায়ে থাকুক না কেন, তাদের মধ্যে যে সমস্ত ক্যাবগুলো আছে, যাত্রীদের যে চাওয়া পাওয়ার যে বিষয়গুলো আছে, সেই চাওয়াগুলো যতটুকু সম্ভব অ্যাড্রেস করার দরকার, যেগুলো আমরা সেগুলো অ্যাড্রেস করব, যাতে সবকিছু একটা নতুনভাবে সুন্দরভাবে চলতে পারে। আপাতত বন্ধ থাকবে ভারতের সাথে ট্রেন যোগাযোগ। বাংলাদেশ রেলওয়ে জনগণের সম্পত্তি হলেও রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে বারবার। আবার আন্দোলনের সময় রাষ্ট্রীয় এই সম্পদের ক্ষতিও করেছে দুর্বৃত্তরা। রেল যাতে স্বাধীনভাবে চলতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করতে এই সরকারের প্রতি আহ্বান সাধারণ মানুষের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, কমলাপুর স্টেশন, ঢাকা। বাংলাদেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া ভারত সবসময় বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্ক্ষী বলেও জানান তিনি। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানী দিল্লির রেড ফোর্টে দেয়া বক্তৃতায় এসব কথা বলেন মোদী। এ সময় মোদী আরও বলেন, ভারতীয়রা বাংলাদেশে বসবাসকারী হিন্দু সহ সংখ্যালঘুদের নিরাপত্তা চায়। बांग्लादेश में जो कुछ भी हुआ है उसको लेकर पड़ोसी देश के नाते चिंता होना, मैं इसको समझ सकता हूं। मैं आशा करता हूं कि वहां पर हालात जल्द ही सामान्य होंगे, कि वहां हिंदू, वहां के अल्पसंख्यक, उस समुदाय की सुरक्षा सुनिश्चित हो। हम आने वाले दिनों में बांग्लादेश की विकास यात्रा में
हमेशा हमारा शुभचिंतन ही रहेगा। আরব আমিরাতে অবৈধ অভিবাসীদের বৈধ হওয়া ও নিজ দেশে ফিরে যেতে 2 মাস সময় দিয়েছে দেশটির সরকার। 1 সেপ্টেম্বর থেকে 2 মাসের জন্য প্রবাসী বাংলাদেশিরা এই সাধারণ ক্ষমার সুযোগ নিতে পারবেন। এই সময়ের মধ্যে কোনো ধরনের অবৈধ বাংলাদেশিরা সেখান থেকে দেশে ফিরতে পারবেন বলে জানিয়েছে আবুধাবির বাংলাদেশ দূতাবাস। বন্দি বিনিময় চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানিয়েছে নাটোর জেলা বিএনপি। শহরের আলাইপুরে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে এই দাবি জানান দলের নেতাকর্মীরা। পরে কর্মসূচিতে যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় তিনি গণহত্যার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান। কর্মসূচিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ ও যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। গণহত্যার জন্য যদি ৭১ সালে জামাতে ইসলামকে যদি নিষিদ্ধ ঘোষণা করা হয়, তাহলে এই হাজার হাজার ছাত্র জনতাকে গুলি করে নৃশংসভাবে হত্যা করার জন্য কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হবে? অতি সত্বর আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ছাত্র আন্দোলনে বন্ধ হয়ে পড়া কক্সবাজারের পর্যটন খাত এখন আবারও স্বাভাবিক হতে শুরু করেছে। ইতিমধ্যে পর্যটকদের নিরাপত্তায় কাজ শুরু করেছে সেনাবাহিনী, পুলিশ, জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশ। পর্যটক টানতে দেয়া হচ্ছে বিশেষ ছাড়। কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিলের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। কক্সবাজারে আসতে শুরু করেছেন পর্যটকরা। সৈকতের বেলাভূমিতে বেড়েছে সমুদ্রপ্রেমীদের পদচারণা। সীমিত পরিসরে খুলেছে দোকানপাট, হোটেল মোটেল। গতি ফিরেছে ব্যবসা বাণিজ্যে। থানাগুলো সচল হওয়ার পর চালু হয়েছে ট্যুরিস্ট পুলিশের কার্যক্রমও। সৈকতে ভ্রমণরত পর্যটকরা নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট। একটু বিকাল যখন গড়িয়েছে তখন বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ছিল, তাদের সাথে আমাদের ট্যুরিস্ট পুলিশরা ওই মাথা থেকে একদম ওই বিচ পর্যন্ত আমরা টহল দিতে দেখেছি। 2 দিন হয়েছে আমরা ঘুরতেছি, বর্তমানে অনেক পর্যটক বেড়েছে। পাশাপাশি আজকে দেখলাম ট্যুরিস্ট পুলিশের একটা টহল টিম ছিল, ওনারা পর্যটকদেরকে খোঁজখবর নিচ্ছে। পর্যটকদের জন্য সৈকতে চালু করা হয়েছে সব ধরনের সেবা। ছাত্র আন্দোলনে কক্সবাজারের পর্যটন শিল্পে যে 7 থেকে 800 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে, এইবার সেই ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়াবে পর্যটন শিল্প, এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা। এবারের আন্দোলনের ভয়াবহতার মধ্য দিয়ে কক্সবাজার পর্যটন শিল্পের একেবারে খুবই ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে এবং আমাদের ব্যবসায়ীদের অবস্থা খুবই নাজুক। আমরা আশা করতেছি কক্সবাজারের পর্যটন শিল্পের পরিবেশ খুব শান্ত রয়েছে এবং যারা ভ্রমণ পিপাসু মানুষ তারা কক্সবাজার আসতে পারবেন। এখানে ট্যুরিস্ট পুলিশ কাজ করছে, জেলা পুলিশ কাজ করছে, এখানে সেনাবাহিনী কাজ করছে। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় আমার দৃঢ় বিশ্বাস যে ট্যুরিস্ট যারা আসতে চান তাদের মধ্যে যে নিরাপত্তাহীনতার যে বিষয়টা ছিল, এই যে আবার বেড়ানোর যে বিষয়টা, এগুলো সবগুলো আবার সচল হবে। আমরা খুব দ্রুত একটা প্রাণবন্ত কক্সবাজার নগরী পাবো। আমরা কক্সবাজারে পর্যটক টানতে বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে পর্যটন ব্যবসায়ীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দেশের যেসব উপজেলা চেয়ারম্যান কর্মস্থলে অনুপস্থিত তাদের পরিবর্তে দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। একই সাথে যেসব সিটি কর্পোরেশনের মেয়র অনুপস্থিত রয়েছেন তাদের জায়গায় প্রধান নির্বাহী কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। স্থানীয় সরকার বিভাগ থেকে এইসব বিষয়ে অফিস আদেশ জারি করা হয়েছে। 14 আগস্ট থেকেই এই নির্দেশনা কার্যকর হয়েছে বলেও আদেশে জানানো হয়। পার্টেক্স খেলার খবর। বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পারেননি বলে জানালেন মাশরাফি বিন মোর্তজা। একটি ডিজিটাল গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেন, তার প্রতি কারো ক্ষোভ থাকলে তিনি ক্ষমা প্রার্থী। রিপোর্ট করছেন এস এম আশরাফ।
বৈষম্য বিরোধী আন্দোলনে সারা দেশ যখন উত্তাল, প্রতিদিনই বাড়ছিল নিহতের সংখ্যা, তখন ছাত্র ও সাধারণ মানুষের পক্ষ থেকে প্রত্যাশা করা হয় দেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এর পক্ষে দাঁড়াবেন। কোনো ক্ষোভ থেকে করেছে, আবার থাকতেও পারে, বাট আমার কাছে মনে হয় না। কিন্তু তার নীরবতা হতবাক করেছে ভক্ত সমর্থকদের। তবে এই আন্দোলনে রাজনৈতিক কারণে চুপ থাকলেও তার যে সমর্থন ছিল সেটা স্বীকার করেছেন মাশরাফি। এখান থেকে দাঁড়িয়ে আমার কাছে মনে হচ্ছে একটা স্ট্যাটাস দিলে সবকিছু সমাধান হয়ে যেত, সেটা না, আমি আরো বড় পরিসরে কিছু করতে পারতাম কিনা, এবং সেটা স্টুডেন্টদের কাছে যে তারা হয়তো বা নাও আসতে পারতো, সেটা তাদের ব্যাপার ছিল। কিন্তু আমার হয়তো বা ওই খারাপ লাগাটা থাকতো না যে না আমি চেষ্টা করিনি বা চেষ্টা করে পারিনি, সেই জায়গাটা হয়তো আমার থাকতো না। কিন্তু সেটা পারিনি, যেটা বললাম যে ব্যর্থ হয়েছি, পারিনি। বাড়িতে আগুন লাগানোয় কষ্ট পেলেও কারো প্রতি কোনো ক্ষোভ নেই বলেও জানান সাবেক অধিনায়ক। এটার কোনো বিচার বর্তমান সরকার বা যারাই আসুক বা যারাই থাকুক বা আসুক, হ্যাঁ, তাদের কাছে আমি এটা নিয়ে কোনো বিচার চাইব না। ভবিষ্যতে কখনো নিজ এলাকার মানুষের বিরুদ্ধে বিচার চাইবেন না বলেও উল্লেখ করেন নড়াইলের এই সাবেক সংসদ। এস.এম. আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকা ছাত্র জনতার দখলে, বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে কোনো কর্মসূচি করতে পারেনি আওয়ামী লীগ। শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের তদন্ত শুরু, আগামী সপ্তাহে ঢাকায় আসছে জাতিসংঘের বিশেষ টিম। রাজধানীতে আত্মগোপনে থাকা সাবেক ডেপুটি স্পিকার টুকু, প্রতিমন্ত্রী পলক ও ছাত্রলীগ নেতা সৈকত গ্রেপ্তার, 10 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। 27 দিন পর স্বাভাবিক হলো সারা দেশে রেল চলাচল, আন্তনগর ট্রেন চালু, বন্ধ থাকায় শত কোটি টাকার ক্ষতি। এবং বাংলাদেশের চলমান পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে আশা নরেন্দ্র মোদীর। দর্শক, একটি আহ্বান, দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদও আমাদের। নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।